ওয়েলকাম স্টুডেন্ট। আগের দিন আমরা প্রিজম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজ সেখান থেকে আবার শুরু করছি। প্রথমে আসবে প্রিজমের থিন প্রিজম। থিন প্রিজম বা বাংলায় বলবো কি পাতলা প্রিজম। কাকে বলা হয় পাতলা প্রিজম? থিন প্রিজম বা পাতলা প্রিজম মনে রাখবে। ছবি দেখিয়েছিলাম এই ত্রিভুজটা কি ইন্ডিকেট করে প্রিজমের ক্ষেত্রে? না, এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ এ বি সি। এটা হচ্ছে একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, আর এটা হচ্ছে ভূমি। এই দুই প্রতিসারক তল যে কোণ করছে তাকে বলা হয় প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। যদি এই প্রিজম কোণের মান 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, যদি এই প্রতিসারক কোণের মান 10 ডিগ্রি বা তার থেকে কম হয়, তখন সেই প্রিজমকে বলবো থিন প্রিজম বা পাতলা প্রিজম। খুব ক্ষুদ্র হোক কোণটা। এখন এই পাতলা প্রিজম নিয়ে আমরা আর কিছু আলোচনা করব। যে পাতলা প্রিজম নিয়ে আমরা পাতলা প্রিজমটা কি বললাম? থিন প্রিজম, যে প্রিজমের প্রতিসারক কোণের মান যখন তোমার 10 ডিগ্রি যে কম হয় তখন সেই প্রিজমকে বলবো পাতলা প্রিজম। তো এই পাতলা প্রিজমে রশ্মির চ্যুতির হিসাবটা করবো। পাতলা প্রিজমে রশ্মির চ্যুতির হিসাবটা আমরা করব। একটা পাতলা প্রিজম আঁকলাম, যার এই কোণটার মান 10 ডিগ্রি, লেস দেন 10 ডিগ্রি যাই বলবে। এর মানটা কি? এর মানটা হচ্ছে এর মান হচ্ছে লেস ইকাল টু এরকম 10 ডিগ্রির চেয়ে কম। বিসি ভূমি, এটা প্রতিসারক তল, এটা প্রতিসারক তল। এখন এক্ষেত্রে একটা রশ্মি দর্পণের উপরে আপতিত হয়েছে প্রায় লম্বভাবে। একটা রশ্মি দর্পণের উপরে প্রায় লম্বভাবে আপতিত হচ্ছে। অ্যাকচুয়ালি রশ্মির গতিপথটা কেমন হয়? লেন্সের মধ্যে প্রিজমের মধ্যে এরকম, তারপরে এরকম, অর্থাৎ রশ্মি ডেভিয়েট করে প্রিজম দ্বারা এবং দুটি দলের প্রতিসরণের পর ভূমির দিকে বেঁকে যায়। সেখানে এই কোণটা বলেছিলাম I1, এটাকে বলেছিলাম R1, এটাকে R1 আর এইটাকে I2। এগুলো আমরা হিসাব করেছি। এইটা কি? এটা PQ রশ্মি, PQ আর S রশ্মি, আর এইটাকে বলা হয়েছিল কি চ্যুতি। এটা কি? এই কোণটাকে বলবো আমরা কি কোণ? চ্যুতি কোণ। এই কোণটা হচ্ছে কি কোণ? চ্যুতি কোণ। এখানে আর হচ্ছে এই বিন্দুটা। এগুলো পেয়েছিলাম। এখন আরো কি পেয়েছিলাম একটু বলে দিচ্ছি, যে A সমান R1 প্লাস R2 এবং চ্যুতির মানটা পেয়েছিলাম জেনারেল প্রিজমের ক্ষেত্রে I1 প্লাস I2 মাইনাস A। এই সমীকরণগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। আজকে আমরা পাতলা প্রিজম নিয়ে আলোচনা শুরু করেছি। সেই পাতলা প্রিজমে রশ্মি আপতিত হলে পরে রশ্মির চ্যুতিটা কিভাবে কিরকম হয় দেখব। তো ফার্স্টে বলছি, 1 নম্বর কেস, যদি I ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে যদি লম্ব আপাতন হয়, এবং কি প্রায় লম্ব আপাতন মানে কি? আপাতন কোণের মান কত? প্রায় 0 ডিগ্রি। লম্ব আপাতন মানে কি? এইটা অভিলম্ব, এর খুব নিয়ার দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে লম্ব আপাতনের ক্ষেত্রে I কি হবে? I1টা হবে খুব ক্ষুদ্র, I1 ক্ষুদ্র। আর I1 যখনই ক্ষুদ্র হবে R1টাও কি ক্ষুদ্র হবে? R1ও হবে ক্ষুদ্র। কেন না? I1 তো লঘু মাধ্যমে আছে, R1টা ঘন মাধ্যমে, অর্থাৎ এমনিতেই ছবি থেকে অনুযায়ী এটা ছোট হয়, এটা বড় হয়। এখন এটা ছোট হলে এটা খুবই ছোট হবে।
আবার লক্ষ্য রাখো যে এ তো এ হচ্ছে ক্ষুদ্র, কিরকম ক্ষুদ্র না লেস দ্যান 10 ডিগ্রি, অতএব এ সমান r1 প্লাস r2 আছে। এইখানে দেখো এই ছবি অনুযায়ী r1 টা ক্ষুদ্র, এটাও ক্ষুদ্র, অতএব বলতে পারি কি r2 হচ্ছে ক্ষুদ্র। পরপর লক্ষ্য করো যে ফার্স্টে বললাম প্রায় লম্ব আপাতন হয়েছে, সেক্ষেত্রে প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে i1 টা ক্ষুদ্র হয়, লম্ব আপাতন হলে i1 টা কি হয়, শূন্য হয়। এখানে প্রায় লম্ব বলেছি তাই ক্ষুদ্র বললাম, i1 ক্ষুদ্র মানে r1 ও ক্ষুদ্র। এখন এই যে তোমার সম্পর্কটা আছে, এই সম্পর্কটাতে আমি বলতে পারি কি, এটা দরকার নেই লিখে, ঠিক আছে, যখনই এটা হবে এই যে r1 ক্ষুদ্র, এখন পাতলা প্রিজমের ক্ষেত্রে কি হবে, পাতলা প্রিজমে এ হচ্ছে ক্ষুদ্র মানে লেস দ্যান 10 ডিগ্রি, যেহেতু এর মান r1 প্লাস r2, এখন দেখতে পাচ্ছি এ ক্ষুদ্র, r1 টাও ক্ষুদ্র, তাহলে r2 টা অবশ্যই ক্ষুদ্র হবে। আবার r2 যদি ক্ষুদ্র হয় তাহলে এটা খুব কম হলে পরে এটাও অবশ্যই কম হবে, হয়তো এর থেকে বেশি হবে কিন্তু এর মান তো খুব কম হবে, অর্থাৎ i2 কেও আমি ক্ষুদ্র বলতে ভাবতে পারি। দেখো এই অবস্থা এসে গেল। শুরু করেছিলাম কি লম্ব আপাতন দিয়ে, i1 ক্ষুদ্র, তাহলে প্রতিসরণের নিয়মের ক্ষেত্রে এটা ঘনমাধ্যম, এটা লঘুমাধ্যম, r1 টা ক্ষুদ্র হলো, এটা পাতলা প্রিজম, এর মান খুব ছোট, অতএব এই সমীকরণে এটা ক্ষুদ্র মান, এটাও ক্ষুদ্র মান, এমনিতে তাহলে এটাও ক্ষুদ্র হয়। আর যদি আপাতন এই ক্ষেত্রে আপাতন কোণের মান মানে এই মানটা ক্ষুদ্র হয় তাহলে এটা অবশ্যই ক্ষুদ্র হবে। এখন আমি কিউ বিন্দুতে প্রতিসরণ সূত্র প্রয়োগ করছি, স্নেলস ল, কিউ বিন্দুতে, তাহলে কি লিখবো, মিউ সমান সাইন i1 বাই সাইন r1, যেহেতু r1 ক্ষুদ্র অর্থাৎ মিউ সমান লিখতে পারি i1 বাই r1, বা i1 সমান কি মিউ r1। এই একটা জিনিস পেলাম। অনুরূপে আর বিন্দুতে যদি আমি স্নেলস ল প্রয়োগ করি এই বিন্দুতে, সেখানে কি লিখবো, আর বিন্দুতে ওখানেও হবে এরকমই, মিউ সমান সাইন i2 বাই সাইন r2। এখানে একটু গন্ডগোল করতে পারে, দেখো একটু গন্ডগোলটা কিরকম হয়। আমার তো এই মাধ্যম প্রতিসরণ হচ্ছে এই মাধ্যমে, এটা কাঁচ মাধ্যম, তাহলে হিসাব মতো কি বলবো, এটা জি মিউ এ সমান সাইন r2 বাই সাইন i2। কাঁচের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান আপাতন কোণের সাইন, এখানে আপাতন কোণ এটা r1 টা আর প্রতিসরণ কোণ i2 টা। এইবার যদি আমি এটাকে উল্টে দিই তাহলে কি হবে, mu g সমান সাইন r2 বাই সাইন i2, এটা বদলে লিখতে পারি। এবার দুটো কি উল্টো, দুপাশ কি উল্টো দাও, ওয়ান আপন করে নাও, অর্থাৎ mu g সমান সাইন i2 বাই সাইন r2। এখন mu g কে সংক্ষেপে কি বলবো, মিউ বলতে পারি, অতএব সাইন i2 বাই সাইন r2। এই জিনিসটা আমি একবার দিয়েছিলাম, এখানে দেখিয়ে দিলাম কিভাবে হলো। অতএব যেহেতু এখানে পেয়েছি r2 i2 ক্ষুদ্র, অতএব লিখতে পারি মিউ সমান i2 বাই r2, অতএব i2 সমান কি মিউ r2। এখন ডেল্টা সমান চ্যুতি সমান i1 প্লাস i2 মাইনাস a, অতএব i1 মানে কি মিউ r2 মিউ r1 মাইনাস a, ডেল্টা সমান মিউ r1 প্লাস r2 মাইনাস a, অতএব ডেল্টা সমান মিউ মাইনাস 1a। এই হলো আমাদের আলোচনা পেয়ে গেলাম যে প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে চ্যুতির মানটা প্রতিসরাঙ্ক এবং প্রতিসরণ কোণের উপর নির্ভর করে, আপাতন কোণের উপর নির্ভর করে না।
এটা আমি 1 নম্বর কেস বলেছিলাম। 2 নম্বর কেস, যদি I1 এর মান 0 হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রায় লম্ব বলেছিলাম। লম্ব আবতন মানে কি? প্রায় লম্ব মানে কি? প্রায় 0 কাছাকাছি, 0 নয়। কিন্তু যদি I1 এর মান 0 হয়, অর্থাৎ লম্ব আবতন হয়, তখন I1 0 হবে, আর I1 0 হলে R1 ও 0 হবে। আর সেক্ষেত্রে আমি বলতে পারি A সমান কি? R2। I1 লম্ব আবতনের ক্ষেত্রে I1 0, অর্থাৎ R1 0 হবে। এটা 0 হলে এটা 0 হয়। আবার যেহেতু A সমান R1 প্লাস R2, অতএব R1 0, অতএব A সমান R2 আসছে। অতএব এই ক্ষেত্রে আমি ডেল্টার মানটা কি হবে? ডেল্টার মান I1 প্লাস I2 মাইনাস A, সূত্র আছে এখানে, এটা 0। আচ্ছা, এইখানে 0, এইখানে I2 মানে কি পাবো? ক্ষুদ্র আবতন কোণ থেকে, I2 মানে কি? মিউ R2 মাইনাস A। মিউ R2 মানে কি? A মাইনাস A, অতএব মিউ মাইনাস 1 ইন্টু ডেল্টা A। ডেল্টা সমান মিউ মাইনাস 1 A। দেখতে পেলাম? লম্বা আবতনই বলো আর প্রায় লম্বা আবতনই বলো, কি পাচ্ছি? চ্যুতির মানটা প্রতিসারক কোণ বা প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, আপাতন কোণের উপর নির্ভর করে না। হলো পাতলা প্রিজমের ক্ষেত্রে। অতএব কি কনসেপ্ট পেলাম? যে পাতলা প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণের মান খুব ক্ষুদ্র হলে চ্যুতির মান ধ্রুবক। কেন ধ্রুবক? মিউ হচ্ছে প্রিজমের ক্ষেত্রে ধ্রুবক রাশি, আবার এটা হচ্ছে প্রিজম তৈরি হয়ে গেছে মানে কি? ধ্রুবক রাশি। তাই বলতে পারি পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের মান আপাতন কোণের উপর নির্ভর করে না এবং সেটার মান ধ্রুবক রাশি হয়। সেই চ্যুতির মানটা নির্ভর করছে কার উপরে? মিউ এবং A এর উপরে, অর্থাৎ প্রতিসরাঙ্ক এবং প্রতিসারক কোণের উপর নির্ভর করছে। এই হলো তোমার দুই ক্ষেত্রে। এটা বললাম প্রায় লম্ব আবতন আর এটা লম্ব আবতন। এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়? এখানে দেখো লম্ব ক্ষেত্রে I 0 হয়, R1 0 হবে, আর R1 0 মানে এখান থেকে 0, A 0 বলে দিয়েছি। আবার এখান থেকে যেহেতু এখানে R2 তো ক্ষুদ্র, R1টা ক্ষুদ্র হবে, অর্থাৎ এই যে কনসেপ্টটা ছিল আর এই ক্ষুদ্র হলে মানে এটা হয়, তো এখান থেকে I2 মানটা এখান থেকে নিয়েছি। এই হলো পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির মানের হিসাব করলাম এবং দেখাতে পারলাম চ্যুতির মানটা তোমার কি আপাতন কোণের উপর নির্ভর করে না। নির্দিষ্ট আপাতন কোণের ক্ষেত্রে পাতলা প্রিজমের চ্যুতি মান ধ্রুবক এবং সেই চ্যুতির মানটা নির্ভর করছে কার উপরে? প্রতিসারক কোণ এবং মাধ্যমে প্রতিসারকের উপর নির্ভর করছে। এই হলো একটা বিষয়। এরপর আমরা দেখব যে একটা প্রিজমে রশ্মি আপতিত হয়েছে, এখন অন্য প্রতিসারক তল দিয়ে সেই রশ্মি নির্গম হবেই বা নির্গমন ঘটবেই এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। বিশেষ ক্ষেত্রে না ঘটতেও পারে। তা আমাদের আলোচনা হবে একটা প্রিজম থেকে নির্গত রশ্মি পাওয়ার জন্য প্রতিসারক কোণের সীমাস্থ মান কত হওয়া উচিত। নির্গত রশ্মি পাওয়ার না পাওয়ার জন্য বলবো, না পাওয়ার জন্য প্রিজম কোণ মানে প্রতিসারক কোণ, প্রিজম কোণের সীমাস্থ মান কত হবে। নির্গত রশ্মি, নির্গম রশ্মি বা নির্গত রশ্মি পাবো না, তার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান কি হওয়া উচিত, মানে প্রিজম কোণের মান কত হলে পরে আমি পাবো, কত পার হয়ে গেলে পাবো না, এটা হিসাব করতে হবে। ব্যাপারটাকে আমরা একটু ক্লিয়ার করি। প্রিজম আমরা জানি, প্রিজমের ক্ষেত্রে রশ্মি এইভাবে চলে যায়, ডেভিয়েট হয়ে ভূমির দিকে বেঁকে যায়, তার যাওয়া ছিল এদিকে, গেল কোন দিকে? এদিকে। এই ছবিতে আমি নির্গত রশ্মি বলছি, এইটা রশ্মি নির্গত পাচ্ছি, প্রিজম থেকে নির্গত রশ্মি পাচ্ছি। তো যদি এরকম হয় তাও পাচ্ছি আমরা, এরকম হচ্ছে মানে কি বলো দেখি। এই ক্ষেত্রে দেখো এই আপাতন কোণটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে এই ছবিতে?
সংকট কোণের সঙ্গে। যদি এই কোণটা সংকট কোণের চেয়ে বড় হয়, তার কাঁচের বায়ু এবং কাঁচের যে সংকট কোণ তার থেকে যদি বড় হয়, তাহলে কি করবে, সেই রশ্মি এদিকে বের হবে না, এখানে ঢুকে যাবে, অর্থাৎ এই তলটা পূর্ণ প্রতিফলক হিসেবে কাজ করবে। কি বলতে পারলাম, ক্লিয়ার হলো কিনা দেখো। যে জেনারেলি রশ্মি এইখানে বেরিয়ে যাচ্ছিল, আমি এমন কিছু করলাম যে রশ্মি এরকম যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় তল বরাবর চলে যাচ্ছে, এক্ষেত্রেও বার হচ্ছে। যদি এই কোণটার মান এই মাধ্যমটার সংকট কোণের থেকে বড় হয়, তাহলে কি হবে, এই রশ্মি থেকে বার হবে কি, এটা এই ভিতরে ঢুকে পড়বে, অর্থাৎ সেক্ষেত্রে এই তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে এবং প্রিজম থেকে রশ্মি নির্গমন ঘটবে না। এবং সেটা আমি দেখাবো যে সেই রশ্মি নির্গমন ঘটবে কি ঘটবে না, সেটা প্রিজম কোণ, মানে এই যে কোণ, এই কোণের একটা সীমাস্ত মানের উপর নির্ভর করে। যদি প্রিজম কোণের মান ওই সীমাস্ত মানের চেয়ে কম হয়, রশ্মি পাবো, আর যদি প্রিজম কোণের মানটা ওই সীমাস্ত মানের চেয়ে বড় হয়, তাহলে দেখবো আমরা ওই প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হচ্ছে না। আবার বলি যে এই প্রিজম কোণের একটা সীমাস্ত মান পাবো, প্রিজম কোণের একটা মান পাবো, যদি তোমার কি বলবো, সেই মান একটা বলছি যে প্রিজম কোণের একটা সীমাস্ত মান থাকবে, যে মান মানে এর মানটা, এই প্রতিসরণ কোণের মানটা যদি সীমাস্ত মানের চেয়ে বড় হয়, তাহলে তোমার কি হবে, রশ্মি বার হবে না। আর যদি ওই সীমাস্ত মানের ক্ষেত্রে প্রত্যেক প্রিজমের জন্যই একটা কোণ থাকবে, নির্দিষ্ট কোণ, সেই কোণের মানটা এই প্রিজম কোণের থেকে যদি বড় হয়, রশ্মি নির্গত হবে না, আর প্রিজম কোণের থেকে ছোট হলে পরে রশ্মি নির্গত হবে। আমি একটা ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি যে সেটা কিভাবে সম্ভব। ধরো একটা প্রিজম আঁকলাম, রশ্মি আপতিত হয়েছে, এই হলো অবিলম্ব, এইখানে গেল, দিয়ে তারপরে রশ্মিটা এই বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে এটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এটা R2, আর এইখানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ এখানে কি ঘটলো, এই ক্ষেত্রে সংকট কোণের ব্যবহার ঘটে গেছে। সংকট কোণ কেন না, এখানে রশ্মি, এই রশ্মিটা এই বিন্দুতে আপাতিত হয়েছে এবং আপাতনের পর প্রতিসরণের ফলে রশ্মি দুই মাধ্যমের বিরোধ তল, বায়ু আর কাঁচের বিরোধ তল দিয়ে চলে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই R2টাকে কি বলতে পারি, থিটা সি বা সি কোণ। মনে পড়ছে সংকট কোণ বলেছিলাম, সংকট কোণকে কোনো কোনো বইয়ে থিটা সি দিয়ে প্রকাশ করা হয় বা শুধু সি দিয়ে প্রকাশ করা হয়, আমি এখানে থিটা সি বললাম। অর্থাৎ এই ক্ষেত্রটা, বিশেষ ক্ষেত্রটা হচ্ছে এখানে দেখো, এটা আপাতন কোণ, এটা এই মাধ্যমে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে এই মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে এটা আপাতন কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ রশ্মি এরকম বেরিয়ে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হবে যে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে R2 এর মানটা যদি এইরকম ঘটনা ঘটে যায়, R2 এর মানটা এই সংকট কোণের থেকে বেশি, তাহলে কি হবে, ঘন মাধ্যমে আপাতন কোণ সংকট কোণের থেকে বড় হওয়া মানে কি, রশ্মি আর বেরোবে না, আবার এই মাধ্যমে ঢুকে যাবে, অর্থাৎ নির্গত রশ্মি পাবো না। অর্থাৎ নির্গত রশ্মি পেতে হলে এই শর্তটা পূর্ণ হতে হবে, R2 সমান থিটা সি। আচ্ছা, আমরা পড়েছি কি, A সমান R1 প্লাস R2, রশ্মিটার নাম দিচ্ছি PQ, আর এর মধ্যে দিচ্ছি RS। তো কিউ বিন্দুতে প্রতিসরণের কথা ভাবো, কিউ বিন্দুতে, তাহলে লিখতে পারি সাইন I1 সমান মিউ সাইন R2। কেন মিউ সমান সাইন I1 বাই সাইন R1, এটা লিখতে পারি মিউ সমান সাইন I1 বাই সাইন R1 এই বিন্দুতে, অতএব এখানে পাচ্ছি এটা। আরো বলতে পারি কি, এখানে তোমার R1টা কত হবে, সাইন R1 সমান সাইন I1 বাই মিউ, অতএব R1 হবে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। এই পেলাম। আর কি এই শর্ত অনুসারে বলেছি যে R2 এর মানটা সংকট কোণের সমান, তার জন্য কি হবে, তার জন্য রশ্মিটা
কি বলবো, দুই মাধ্যমে বৃহত্তর দিয়ে চলে যাচ্ছে। আমরা সংকট কোণের ক্ষেত্রে এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে যে মিউ সমান 1/sin θc, মিউ সমান 1/sin θc, অর্থাৎ সংকট কোণ এবং প্রতিসংখ্য এইভাবে এইরকম সম্পর্কে আবদ্ধ। অতএব সেক্ষেত্রে আমরা লিখতে পারি sin θc সমান মিউ, অতএব θc সমান sin ইনভার্স, না ভুল হচ্ছে, 1/μ, sin ইনভার্স 1/μ, এগুলো আছে। অতএব R2 সমান কি লিখতে পারি, sin ইনভার্স 1/μ। আমি এখানে R1 পেয়েছি, এখানে R2 পেলাম, এই সমীকরণ বসিয়ে দিচ্ছি, প্রতিসারক কোণের একটা মানের সমীকরণ পাচ্ছি। সমীকরণটা কি না, sin ইনভার্স sin I1/μ প্লাস R1 নিলাম, R2 হচ্ছে sin ইনভার্স 1/μ। এটা ক্লিয়ার তো? ঠিক করে দেখো যে আমরা সেই সংকট কোণের আলোচনায় বলেছিলাম সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসংখ্য এরকম সম্পর্কে আবদ্ধ। এখান থেকে আমি এটা করলাম, এখান থেকে আমি বার করেছি, আর এইটা সমান এইটা যেহেতু, অতএব লিখলাম এখানে R1, এখানে R2 মানটা আমি এই সমীকরণে বসিয়েছি। দেখো এর একটা সম্পর্ক পেয়েছি, এ সমান এই জিনিসটা, অর্থাৎ সংকট প্রতিসারক কোণের একটা রাশিমালা পেয়েছি। এখন 1 নম্বর ক্ষেত্র, যদি I1টা শূন্য হয়, I1টা শূন্য মানে কি, এই রশ্মিটা লম্বভাবে এই তলে আপতিত হচ্ছে। কি বললাম যে একটা বিশেষ ক্ষেত্র এইগুলো করার পরে যে এই রশ্মিটা এই তলের উপর লম্বভাবে আপতিত হচ্ছে। লম্বভাবে আপতিত মানে কি, I1 সমান শূন্য, অতএব সেক্ষেত্রে এটা কত হবে, এখানে I1 শূন্য মানে সাইন শূন্য, সবটাই শূন্য, সাইন ইনভার্স সাইন 0°/μ প্লাস সাইন ইনভার্স 1/μ সমান এ সমান এখানে এটা শূন্য প্লাস সাইন ইনভার্স 1/μ, অতএব এ সমান কি আসছে, সাইন ইনভার্স 1/μ, এ সমান θc। কারণ θc মানে এটা জিনিস তো। অতএব লক্ষ্য করো, লম্বভাবে যদি আপতিত হয় প্রথম তলে, তাহলে নির্গত রশ্মি পেতে হলে প্রতিসারক কোণ মানে এই এ কোণটার মান, প্রতিসারক কোণের মান সংকট কোণের থেকে কি হতে হবে, ছোট হতে হবে। সংকট কোণ কার, এই কাঁচ এবং বায়ু মাধ্যমের প্রিজমের যে মেটেরিয়াল, সেই মাধ্যমের সংকট কোণের থেকে ছোট হতে হবে। সংকট কোণের থেকে ছোট হলে R2 এর মান কম হবে, রশ্মি তোমার হয় গা দিয়ে যাবে নাহলে বাইরে যাবে। কিন্তু যদি এই প্রতিসারক কোণের মান θc থেকে বড় হয়, θc থেকে বড় হওয়া মানে কি, এই মানটা সংকট কোণের থেকে বড়, তাহলে এই তলটা প্রতিফলকের কাজ করবে, তখন তোমার কি হবে, রশ্মি ভিতরে ঢুকে যাবে। অতএব এই ক্ষেত্রে তোমার এই 1 নম্বর ক্ষেত্রে এর, অতএব এর তোমার সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ এর মান, অতএব এর মান θc এর থেকে বেশি হলে নির্গত রশ্মি পাওয়া যাবে না। হলো, যদি কি বললাম, এই কন্ডিশনে 1 নম্বর কন্ডিশনটা কি ছিল, যদি I1 সমান 0 অর্থাৎ প্রথম তলে রশ্মি লম্বভাবে আপতিত হয়, তাহলে দেখতে পেলাম এর মান এইটা θc, এবং এর মান θc মানে R2, সেক্ষেত্রে রশ্মি বেরিয়ে যাচ্ছে তল বরাবর। যদি এর মান θc থেকে বড় হয়, θc থেকে বড় মানে সংকট কোণের থেকে বড়, আর সংকট কোণের থেকে বড় মানে কি, R2 এর মানটা বড় হবে, রশ্মি ঢুকে যাবে, প্রিজম থেকে রশ্মি পাবো না। এই হলো একটা শর্ত। 2 নম্বর শর্তটাও এখানে করে দিই, এটা এখানে মুছে দিই। 2 নম্বর শর্তটা যে যদি এই রশ্মিটা এইরকম তল বরাবর গিয়ে আপতিত হয়, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি
I1টা ধরো 90 প্রায় তল বরাবর 90, এখানে লম্ব হবে মানে 0 বলেছিলাম। তাহলে এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, এখানে দেখো a সমান sin ইনভার্স 1/sin 90 বাই মিউ প্লাস sin ইনভার্স 1/mu সমান sin ইনভার্স 1/mu প্লাস sin ইনভার্স 1/mu সমান 2 sin ইনভার্স 1/mu a সমান 2 থিটা c। এই হলো, এই ক্ষেত্রে দেখো তোমার প্রতিসারক কোণের মান 2 থিটা c সমান হলে পরে রশ্মি বেরিয়ে যাচ্ছে। কখন? যখন রশ্মি প্রথম তলে তল বরাবর আপতিত হচ্ছে, সেক্ষেত্রে এর মান যদি 2 থিটা c থেকে বেশি হয়, তাহলে সমান হয়, তাহলে বার হচ্ছে। অতএব এর মান যদি 2 থিটা c থেকে বেশি হয় তাহলে কি হবে, রশ্মি ভিতরে ঢুকবে। অতএব এই ক্ষেত্রে ওটা কি হবে, থিটা c এর থেকে বেশি হলেই ঘটতো, রশ্মি পাওয়া যাবে না। এই ক্ষেত্রে তোমার কি হবে, 2 থিটা c এর থেকে বেশি হলে পরে রশ্মি আর পাওয়া যাবে না। অতএব দুটোকে একত্রে ভাবলে আমি বলতে পারি যে একটা প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত হলো, যেভাবে আপাতন ঘটুক না কেন, প্রতিসারক কোণের মান যদি সংকট কোণের মানের দ্বিগুণের থেকেও বড় হয়, তাহলে তোমার প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। কি বললাম, যে কোনো এই প্রিজমের ক্ষেত্রে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত কি বললাম, যে যে কোনো কোণেই আপাতন হোক না কেন, 0 বা 90 বা যে কোনো কোণে আপাতন হোক না কেন, যদি প্রতিসারক কোণের মান মাধ্যমটা সংকট কোণের মানের দ্বিগুণ অপেক্ষা বেশি হয়, তাহলে কি হবে, রশ্মি নির্গত হবে না। আমি এটা লিখে দিচ্ছি, দুটো মিলিয়ে লিখছি যে, অতএব দুটো মিলিয়ে দেখতে পাচ্ছি যে যদি প্রিজম কোণের মান 2 থিটা c অপেক্ষা বেশি হলে যে কোনো প্রথম তলে যে কোনো আপাতন কোণে, যে কোনো আপাতন কোণের জন্য নির্গত রশ্মি পাওয়া যাবে না। এই হলো শর্ত, যে প্রিজম কোণের সীমাস্থ মান এইটাই। আমি দুটো ক্ষেত্রকে আলাদা ভেঙেছি, তারপর দুটো মিশিয়ে বলেছি, যদি এটা হয় তাহলে তো হবেই না। হ্যাঁ, লম্ব আর কি বলেছিলাম, যে যখন লম্ব আপাতন হয় তখন তোমার এর মানটা থিটা c, আর যখন 90 ডিগ্রি আপাতন হচ্ছে তখন 2 থিটা c। অতএব আমার এইটা এবং এইটা, এই দুইয়ের মাঝে যে কোনো আপাতন কোণের কথা ভাবলে বলবো যে 2 থিটা c এর থেকে সংকট মানে প্রিজম কোণের মান বড় হলে পরে কোনোভাবেই প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। এখন এই যে পেলাম নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান, এটা কি আমি বলবো না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্থ মান। নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্থ মান কত হবে, নির্গমন কোণ নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সর্বোচ্চ মান কত হবে। এখন আমরা দেখব যে প্রিজমের ক্ষেত্রে দেখলাম যে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এই প্রিজম কোণের একটা শর্ত আছে, সীমাস্থ মান আছে। যদি কোনো একটা প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণের মান ওই সীমাস্থ মানের থেকে কি পেলাম, বেশি হলে তোমার নির্গত রশ্মি পাবো না, আর কম হলে পাবো। ঠিক একই ঘটনা ঘটবে যে এখন নির্দিষ্ট প্রিজম তৈরি হয়ে গেছে, সেই প্রিজমটার তোমার প্রতিসারক কোণও নির্দিষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আপাতন কোণের একটা নির্দিষ্ট মান থাকবে, সীমাস্থ মান থাকবে, যে যদি তোমার আপাতন কোণের মান ওর থেকে কম হয় তাহলে তোমার কি হবে না, রশ্মি ওখান থেকে পাওয়া যাবে না। আপাতন কোণের মান সেই সীমাস্থ মানের থেকে যদি কম হয় তাহলে নির্গত রশ্মি পাওয়া যাবে না। কিরকম দেখো বলি, যে এইখানে আমি পাচ্ছি a সমান r1 প্লাস r2, এখানে ছবি দেখে দেখানো আছে আগের মতোই, যে
এখানে R2 এর মানটা এমন যে নির্গত রশ্মি তলে বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ I2 কোণ 90। আর এখানে দেখতে পাচ্ছি R2 এর মানটা কত, থিটা সি এর সমান। ছবি থেকে দেখতে পাচ্ছি থিটা সি হচ্ছে এই দুটো তলের মধ্যে সংকট কোণ। তো যদি এইটা করা হয় R2 সমান, এখানে কোণগুলো কি সব জানি আমি, R2 সমান a মাইনাস R1। এখন এই ছবিতে লক্ষ্য করো, I1টা যদি ক্ষুদ্র হয় তাহলে R1টা ক্ষুদ্র হবে। R1 ক্ষুদ্র, R1 কমলে I1 কমলে R1 কমবে, আর R1 কমলে কি হবে, R2 বাড়বে। দেখো I1 তুমি কমালে কি হবে, R1 কমবে, আর R1 কমলে পরে কি এই সূত্র থেকে কি হবে না R2 বাড়বে। তো আমি I1 এর মান কমাতে শুরু করেছি, তারপরে R2 এর মান বাড়ছে, এবং বাড়তে বাড়তে এমন হলো যে R2 এর মানটা যখন এইরকম হয়ে গেল, R2 এর মান বাড়ছে, বাড়তে বাড়তে R2 এর মানটা এমন হলো যেটা এই সংকট কোণের থেকে বেশি, যখনই কি হবে আর কোনো রশ্মি ওখান দিয়ে বার হবে না, এটা প্রতিফলকের কাজ করবে, দিয়ে ফিরে আসবে। অর্থাৎ I1 এর মানের একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমা যে কমে গেলে কি হবে, R2 এর মানটা সংকট কোণের চেয়ে বেশি হয়ে যাবে, আর তখন সেখান থেকে কোনো রশ্মি বার হবে না। এই হলো তোমার শর্ত। এখন আমরা শিখেছি যে তোমার সাইন থিটা সি সমান 1/μ, আমাকে মানে সেই সীমাস্থ I1 এর মান বার করতে হবে। আর কি শিখেছি, cos থিটা সি সমান কত হবে, এখান থেকে বলো যে 1 মাইনাস 1/μ স্কয়ার, মানে হচ্ছে μ স্কয়ার মাইনাস 1/μ, এগুলো পাচ্ছি। এখন এই বিন্দুতে আমি প্রতিসরণের কথা ভাবছি, তাহলে কিউ বিন্দুতে প্রতিসরণের কথা ভাবলে লিখতে পারি সাইন I1 সমান মিউ সাইন R1। কেন, মিউ সমান সাইন I1 বাই সাইন I2 এই শর্ত অনুযায়ী। তাহলে এইখান থেকে দেখো পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা যে তোমার মিউ লিখলাম, সাইন লিখেছি, মিউ সাইন এখানে লিখবো ছবি থেকে a মাইনাস R2 লিখতে পারি, কারণ R1 মানে কি, a সমান R1 প্লাস R2, অতএব সাইন I1 পাচ্ছি এখান থেকে। এটাকে ভেঙে দিচ্ছি আরেকবার, মিউ সাইন a cos R2 মাইনাস cos a সাইন R2। এই হলো আমি সাইন a মাইনাস b এর সূত্র অনুযায়ী ভেঙে দিয়েছি দুটো সমীকরণকে। এখন যদি আমার এরকম কন্ডিশনটা হয়, দেখতে পাচ্ছি যে রশ্মি না পাওয়ার শর্ত কি বললাম, যদি তোমার R2 এর মানটা থিটা সি থেকে তোমার বেশি হয়ে যায়, কোনো এক সময় বললাম এই শর্তটা পূরণ হচ্ছে, সেই ক্ষেত্রে মানে যদি R2 এর মানটা ধরো থিটা সি এর সমান হলো, তাই ক্ষেত্রে লিখবো কি সাইন I1 সমান মিউ সাইন এ কস মানে কি 1 মাইনাস মিউ স্কয়ার মাইনাস 1/μ ইন্টু এখানে আছে মাইনাস cos a sin মানে কি 1 মাইনাস না, এটা মানে কি cos a, এটা হচ্ছে sin থিটা সি। আর sin থিটা সি মানে কি, আচ্ছা একটু এক লাইন করি, মিউ সমান sin a মাইনাস থিটা সি। আমি এই শর্ত পূরণ করছি, আর এই শর্ত পূরণ হলে কি হবে, রশ্মি এই বরাবর যাবে, সমান কি লিখবো মিউ সাইন এ কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি। এই হলো, অতএব এইখান থেকে আমি দেখতে পাচ্ছি I1 সমান সাইন ইনভার্স, এটাকে নিয়ে আসছি, ব্র্যাকেট দিলাম, মিউটা থাক, সাইন এও থাক, আমি প্রিয়মের
ক্ষেত্রে প্রিজম তৈরি হয়ে গেছে, মানে এ এর মান জানি কেমন প্রিজম হবে, মিউ জানি, কাঁচের প্রিজম বলে মিউ এর মান জানি আমি। আচ্ছা কস থিটা আসি মানে এইটা কি সেটা ইন্টু 1 মাইনাস মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস কস এ ইন্টু 1 বাই মিউ। এই হলো আয়ের একটা সীমাস্থ মান। যদি আয়ের মান এর থেকে কম হয় তাহলে কি হবে, আয়ের মান এর থেকে কম হলে এটা আরো কমে যাবে, এটা বেড়ে যাবে, থিটা সিট থেকে বেড়ে যাবে, থিটা সিট থেকে বেড়ে গেলে কি হবে, R2 এর মান থিটা থেকে বেড়ে গেলে কি হবে, রশ্মি ঢুকে পড়বে। অর্থাৎ এই I1টা হচ্ছে, এই মানটা হচ্ছে সীমাস্থ মান। যদি তোমার নির্গত রশ্মি না পেতে হলে I1 এর মান কি হতে হবে, এর থেকে তোমার কম ছোট হতে হবে। আর যদি I1 এর মান এর থেকে বড় হয় তাহলে রশ্মি নির্গত হবে। যদি I1 এর মান এই রাশিমালার চেয়ে কম হয় তাহলে কি হবে, রশ্মি নির্গত হবে না। এই হলো তোমার আপাতন কোণের সীমাস্থ মান। যদি I1 মানে এই রাশির থেকে কম হয় তাহলে রশ্মি নির্গত হবে না। এই হলো নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্থ মান। এবার আমরা প্রিজমের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। সেই দিকে চলে এসেছি। প্রিজমের কিছু ব্যবহার। প্রিজম বিভিন্ন রকমের হয়। প্রিজমের প্রধান ছিদ্র যদি এরকম হয়, একটা সমবাহু ত্রিভুজ হয়, তার কোণগুলো কত হবে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, অতএব প্রতিসারা কোণ 60 ডিগ্রি হবে। এইরকম প্রিজমকে বলবো সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম। যদি প্রিজমটা এরকম হয়, তোমার এইটা প্রিজম কোণ এইটা 90 ডিগ্রি আর এইগুলো 45, বুঝতে পারছো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এই ক্ষেত্রে বলতে পারি এটা প্রিজমটা কি নাম, সমকোণী সমদ্বিবাহু প্রিজম। আর এটাকে বলা হয় পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয়। আমরা একটু পরেই দু একটা উদাহরণ দেখাবো কেন এটাকে বলা হয় পূর্ণ প্রতিফলক প্রিজম, এবং এটা খুব কাজে আসে। কি বললাম, এই কোণের ভিত্তিতে প্রিজমগুলোর নামকরণ হয়। যদি এরকম হয়, একটা প্রিজমের প্রধান ছেদ যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তখন সেই প্রিজমটাকে বলবো সমবাহু প্রিজম। আর যদি প্রিজমটার প্রতিসারক কোণের মান 90 হয় এবং বাকি দুটো বাহু সমান বা কোণগুলো 45 হয় তখন এই প্রিজমটার নাম কি হবে, সমদ্বিবাহু সমকোণী প্রিজম। সমদ্বিবাহু সমকোণী প্রিজম হলো এরকম। তোমার এটা প্রধান ছেদ, এগুলো এটা প্রিজম নয়, প্রিজমের প্রধান ছেদ। আর সেক্ষেত্রে নামকরণগুলো কেমন হয় বললাম দু একটা ক্ষেত্রে। তা আমি দেখাবো যে এই প্রিজমগুলো কিরকম কাজে লাগবে দেখাই। ফার্স্টে আমি প্রথমে একটা দেখাচ্ছি। ধরো একটা আমি সমকোণী সমদ্বিবাহু প্রিজম নিয়েছি, সমকোণী সমদ্বিবাহু প্রিজম নিয়েছি। এই কোণটা 90, এইগুলো 45, এটাও 45। তো এটা হচ্ছে কি, সমকোণী সমদ্বিবাহু প্রিজমের একটা প্রধান ছেদ। একটা রশ্মি এই এরভাবে এসছে, লম্বভাবে এই তলে আপাতিত হয়েছে। লম্বভাবে আপাতিত হলে কি হবে, রশ্মি সোজা চলে যাবে, দিয়ে এই তলে আপাতিত হচ্ছে। এখন এই তলে যখন আপাতিত হচ্ছে, এই তলের আপাতন কোণটা কত হবে, যেহেতু দেখো এই কোণটা 90 ডিগ্রি, এটা 45, এটাও 45 আর এটাও 45, অতএব আপাতন কোণ কত হচ্ছে 45 ডিগ্রি জানি পাচ্ছি। আমরা জানি এই কাঁচ আর প্রিজমের মধ্যে সংকট কোণ থিটা সি হচ্ছে কত, 41 ডিগ্রি। অতএব এটা কাঁচের প্রিজম ধরছি, তাহলে সেক্ষেত্রে তোমার সংকট কোণের মান কি হচ্ছে 41 ডিগ্রি। অতএব এই তলটা, এই রশ্মিটা লম্বভাবে এসে এই তলে আপাতিত হচ্ছে, প্রতিসারক কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আপাতন কোণের মান এই তলে আপাতন কোণ 45 মানে কি, থিটা সি থেকে বেশি, তাহলে রশ্মি কি বাইরে বেরোবে, বাইরে বার হবে না। অতএব কি হবে, পূর্ণ প্রতিফলন ঘটবে, দিয়ে ঠিক এইভাবেই তোমার চলে আসবে, এইভাবে চলে যাবে, কারণ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। অতএব এইভাবে নামবে, লম্বভাবে পড়ছে, রশ্মি বেরিয়ে গেল। তাহলে কি হলো, এখানে রশ্মি যাওয়া ছিল এদিকে, গেল এইদিকে, কতখানি কোণে চ্যুত হলো, 90 ডিগ্রি কোণে চ্যুত হলো। আর রশ্মির চ্যুতির মান কত হলো, অর্থাৎ তুমি যদি এরকম তোমার রশ্মিকে 90 ডিগ্রি কোণে চ্যুতি করতে হবে তখন এইভাবে তোমাকে পরীক্ষার ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই হলো তোমার এটাকে বলবো তোমার এইগুলোকে বলবো, দেখো পূর্ণ প্রতিফলন ঘটছে বলে এই প্রিজমটার নাম হয়ে যাবে কি, একটু আগে বলেছিলাম সমকোণী
সমদ্বিবাহু প্রিজম। যেহেতু এখানে পূর্ণ প্রতিফলনের ঘটনা ঘটলো, তাই এর নাম হবে কি পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজম। আমাদের প্রতিফলন, সাধারণ প্রতিফলন শিখেছি। তুমি যদি এইরকম প্রিজমকে দর্পণ হিসাবে ব্যবহার করো, এমনি আয়নাকে যেভাবে ব্যবহার করো, সেই কাজে আয়না না ব্যবহার করে এটা ব্যবহার করলে কি হবে না, প্রতিফলকের ফলে প্রতিবিম্ব কি হবে, উজ্জ্বল হবে। কারণ এখানে কি হয়, রশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে, কোনো রশ্মি শোষিত বা প্রতিফলিত হয় না। কিন্তু এমনি আয়না বা দর্পণে কি হয়, রশ্মি কিছুটা ওই পিছনের যে সিলভার কোটটা নষ্ট হয়ে যায়, দিয়ে রশ্মি প্রতিফলন ঘটতে পারে, সবটা প্রতিফলন হয় না, কিছুটা কান মাধ্যম দ্বারা শোষিত হয়, সেইগুলো ঘটনাগুলো ওখানে হয় না, কিন্তু এখানে হয়। তবে একটা অসুবিধা কি, আয়না খুব সস্তা, কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমের দাম খুব বেশি। অসুবিধা শুধু এইটুকুই, কিন্তু কাজ খুব ভালো হয়। আর এর নামটা কি বললাম, পূর্ণ প্রতিফলক প্রিজম। কেন, এখানে পূর্ণ প্রতিফলনের ঘটনা ঘটেছে বলে। আমরা একটা দেখাচ্ছি, এখানে চ্যুতির মানটা কত, চ্যুতি কত বললাম, চ্যুতি হচ্ছে 90। অতএব 90 চ্যুতি সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটাতে পারি, এইভাবে প্রিজমকে ব্যবহার করতে পারি, প্রিজমের ব্যবহার। আবার দেখো, এই প্রিজমটাকে আমি এইভাবে রাখলাম, এই প্রিজমটাকে আমি এইভাবে রাখলাম। এক্ষেত্রে লক্ষ্য রাখো, দেখো চ্যুতির মান 0 ডিগ্রি হবে, কিন্তু কি ঘটবে, প্রতিবিম্ব অবশিষ্ট যদি থাকে সোজা হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, ধরো এইটা হচ্ছে একটা অবশিষ্ট বস্তু আছে, আমি সোজা প্রতিবিম্ব চাই, এদিকটা টপ, এদিকটা মানে উল্টো দিকটা হিসাব মতো এরকম আছে, আমি এটাকে সোজা করবো কার সাহায্যে, প্রিজমের সাহায্যে। কি করে, দেখো রশ্মি এলো, এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তো এইখানে আমাদিত হয়েছে রশ্মি। তো এইখানে লক্ষ্য করে দেখো যে এখানে যদি এরকম হয়, এই কোণটা কত, 45, এই কোণটা 45, তোমার রশ্মি এলো, এখানে যদি পড়লো, ভিতরে পড়ছে, লঘু থেকে আসছে মানে কি, অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে মানে কি, রশ্মি এরাম ভাবে আসবে, তার এরাম যাবে না। অবিলম্বটা যদি এরকম হয়, তার যাওয়া ছিল এরকম, অবিলম্ব দিকে সরে এলো, দিয়ে এইখানে পড়লো, এইখানে পড়ার পর কি ঘটবে, এখানেও দেখো লক্ষ্য করে এই ঘটনা ঘটছে। এখানেও কোণের মানটা কত, 45 ডিগ্রি। যখন 45 ডিগ্রি কোণ হবে, এটা 45, আর এটা 45 হলে পরে কি হবে, কারণ এটা 90, এটা 90, 45, এটা 45, এটা 45। যদি 45 হয়, তো সেক্ষেত্রে আমার কি ঘটবে না, পূর্ণ প্রতিফলন ঘটবে, রশ্মি আসবে, দিয়ে এরাম চলে যাবে। আচ্ছা, এরাম যাওয়ার পর এইখানে এলো, এইভাবে এলো, পূর্ণ প্রতিফলন ঘটলো, ঠিক এভাবে ঘটলো, আপাতত প্রতিফলন গেল। আবার কি হবে, এইখানে তোমার এইভাবে চলে যাচ্ছে। ছবিটা একটু ভালো হতো, আর একটু আঁকি দেখি। অ্যাকচুয়ালি এদের প্যারালাল এসে যাবে, এরকম হবে, অন্য একটা রশ্মি এরকম আসবে, এরকম যাবে, দিয়ে তোমার কি ঘটবে, এই হলো ফলাফল, এই আসবে, দিয়ে এইখান থেকে এরম যাবে, দিয়ে এই চলে যাবে। অর্থাৎ এইটা কিউ ছিল, এটা পি ছিল, এটা এসে এই ভাব দিয়ে এসে এইখানে একটু ভুল হচ্ছে, ছবিটা একটু ভুল হচ্ছে, এইখানটা এরম হবে, এলো, দিয়ে এরম হলো, আর এটা এরম হয়ে গেল, এই হলো, ঠিক আছে। অতএব পিটা এসে এইখানে পি হয়ে গেল, আর এখানে কিউ হয়ে গেল। অর্থাৎ এইভাবে কি ঘটলো, দেখো রশ্মি এলো, আপাতন হলো, ঘনমাধ্যমে ঢুকছে, অবিলম্বের দিকে সরে আসছে, এলো, এইখানে পূর্ণ প্রতিফলন ঘটছে, দিয়ে চলে যাচ্ছে, এইখানে আবার প্রতিফলন ঘটছে, দিয়ে এভাবে বেরিয়ে গেল। এটার ক্ষেত্রে একইভাবে। এর ফলে কি হলো, রশ্মির চ্যুতি ঘটলো না, রশ্মি এরকম যাচ্ছিল, এরকম গেল, চ্যুতি ঘটলো না, চ্যুতির মান 0 ডিগ্রি। বাট এই উল্টো বস্তুকে সোজা করে দেওয়া হলো, উল্টো বস্তুর সোজা প্রতিবিম্ব পেয়ে গেলাম।
অর্থাৎ এর আমরা হলো আমার একটা আছে, সেটা হচ্ছে যে চ্যুতির মান 180 হবে। চ্যুতির মান দেখো 180 হবে, এটাও তোমার 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আগের মতোই এই একটা বস্তু ধরো পিকিউ বস্তু, তো এইখানে এসে এরম পড়বে, এই আসবে, এই চলে যাবে, ঠিক একইভাবে এটা এভাবে পড়বে, এই আসবে, এই চলে যাবে। তো লক্ষ্য করো কিউ এটা পি হয়ে গেল, অর্থাৎ ছিল এরকম উল্টে গেল। এক্ষেত্রে চ্যুতির মান কত হলো, এগুলো রশ্মি চিহ্ন দিয়ে দেবে। চ্যুতির মানটা কত হলো, এরম যাচ্ছিল রশ্মি ফিরে এরকম 180 ডিগ্রি, এখানে চ্যুতির মান 80 ডিগ্রি, আর প্রতিবিম্ব উল্টে যাচ্ছে, এখানে প্রতিবিম্ব উল্টাচ্ছে কিন্তু চ্যুতির মানটা কত 0 ডিগ্রি। অর্থাৎ এইভাবে আমি প্রিজমকে বিভিন্ন কাজে ব্যবহার করব। আমরা প্রতি দর্পণ দিয়ে আমরা পেরিস্কোপ করেছিলাম, দর্পণ দিয়ে পেরিস্কোপ তৈরি করেছিলাম। সেই দর্পণের জায়গায় যদি পূর্ণ প্রতিফলক প্রিজম দেওয়া হয়, তাহলে সেই পেরিস্কোপ থেকে আরো সুন্দর প্রতিবিম্ব দেখতে পাবো। এইভাবে আমরা প্রিজমকে ব্যবহার করব। এই হলো আজকের আলোচনা, এখানেই শেষ করছি।